ভাই আমাদেরকে ছেড়ে দাও, আমি কোনোদিন এই কাজ করব না। আমরা কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাদেরকে ছেড়ে দাও, এরকম করো না প্লিজ। হ্যাঁ ভাই, আমি এরকম আর কোনোদিন করব না। আমি কথা দিচ্ছি আর জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না। আমি বাড়ি থেকে বের হব না। তবুও প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। এরকম করে চিৎকার করছে রাফি আর মেহরাব, কিন্তু এদিকে কোনো খেয়ালই নেই আবিরের। সে তাকিয়ে আছে উপরের দিকে, তার পোষ্য প্রাণী চিতা বাঘটার দিকে। বাঘটা যেন কয়েকদিনের খিদা পেটে নিয়ে বসে আছে, সামনে যা পাবে তাই সে খেয়ে নিবে এমন অবস্থা। এই অবস্থায় সেই লোক দুইটাকে আবির বেঁধে রেখেছে একটা খাঁচার ভিতরে, আর সেই খাঁচার ভিতরকে ছিঁড়ে দিবে বাঘটা। বাঘটাকে যেন আবির বাঘটার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে দাঁড়িয়ে আছে। আবিরের মাথার চুলগুলো খানিকটা লম্বা হয়ে গেছে, এখন কাঁধ অবধি মাথায় চুল দেখতে একদম পাগলের মতো লাগে। গায়ে ছেঁড়া পাড়া কাপড়, এ যেন পুরো এক জঙ্গলে বসবাসকারী মানুষ। আবির তখন লোক দুইটার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে চিৎকার করে বলে, তোদেরকে ছেড়ে দিব তাই না? তোরা কি ছেড়ে দিয়েছিলি সেই নিষ্পাপ ছোট্ট মেয়েটাকে? যখন তোরা পাগলের মতো ছেড়ে খাচ্ছিলি তখন সে চিৎকার করে কান্না করেছিল, তোদের পায়ে হাতে ধরেছিল, কিন্তু তোরা তোরা তো তাকে ছেড়ে দিসনি, তাকে একদম ধ্বংস করে দিয়েছিস। তাহলে আমি কেন তোদেরকে ছেড়ে দিব আজকে? এই বাঘের মুখ থেকে তোরা কিভাবে রক্ষা পাস সেটা আমি দেখব। ভাই প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, এই ভাগের সামনে পড়লে আমাদের একটা হাড্ডিও ফিরে পাওয়া যাবে না। তাই প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। তোমার যা প্রয়োজন আমাকে বলো, আমি এনে দেব, তবুও আমাদেরকে ছেড়ে দাও। আমার যা প্রয়োজন তা যদি তোরা এনে দিতে পারিস তাহলে আমার বোনকে এনে দে, যাকে তোরা মেরে ফেলেছিস। সেই বোনকে তোরা আমার কাছে এনে দে, না হলে তোদেরকে আছে এখানেই টুকরো টুকরো করে এই বাঘের মুখে রেখে দিব। কথাটা বলা মাত্র মেহরাব চুপ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ তারা যে কাজ করেছে তার ফলাফল এটাই হওয়ার কথা ছিল। আবি তখন তার চিতা বাঘটা নিয়ে খাঁচার সামনে দাঁড়ায়। বাঘটা গর্জন দিতে শুরু করে আর রাফি আর মেহরাব চিৎকার করে কান্না করতে থাকে। আবির তখন বাঘটাকে গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রক, যাও ওই দুইটা শুয়ারের বাচ্চাকে টুকরো টুকরো করে দাও। ওরা যেমন মানুষের শরীরকে টুকরো টুকরো করে, ঠিক তেমনই তুমি ওদেরকে টুকরো টুকরো করে তোমার পেটে চালান করে দাও। আমি তোমার সাথে আছি। বলে এই বাঘটাকে খাঁচার ভিতর ঢুকিয়ে দিল। আর খাঁচার ভিতর বাঘটা ঢোকা মাত্রই লাফ দিয়ে পড়লো গিয়ে মেহরাবের মুখের উপর। মেহরাবের মুখ থেকে রক্ত পড়তে শুরু করলো। আবির হাসতেছে, রাফি বের হওয়ার জন্য চিৎকার করছে আর কান্না করছে, কিন্তু আবির সেই কান্না দেখে হু হু করে হেসেই যাচ্ছে। এক পর্যায়ে বাঘটা মেহরাবের মুখের উপর একটা আঁচড় দিয়ে দেয়। মেহরাব সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে আর বাঘটা তার মাথার কাছে একটা কামড় দেয়, যার ফলে মেহরাবের মাথার অর্ধেক প্রায় খাওয়া শেষ হয়ে যায়। এবার রাফির পালা। বাঘটা দৌড়ে রাফিকে ধরতে চায়। রাফি খাঁচার এদিক সেদিক দৌড়াচ্ছে, কিন্তু একটা খাঁচার ভিতর একটা চিতাবাঘের সাথে দৌড়ানো কি এতই সহজ? বাঘটা রাফিকে ধরে ফেলে এবং রাফি চিৎকার করে কান্না করছিল। তখন আবির হাসতে হাসতে মনে মনে বলে, তোরা তো সাধারণ একটা কর্মচারী, কিন্তু তোরা কি জানিস তোদের কত ভয়ঙ্কর ভাবে মারছি? এর চেয়েও শতগুণ ভয়ঙ্কর ভাবে মারব তোদের বসকে। আমার বোনকে একদম শুরু থেকে শেষ করে দিয়েছিল, আমার কলিজার টুকরাকে। আজও আমার বোনের কথা মনে হলে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমি চোখ বন্ধ করলে আমার বোনের সেই হাসি মুখটা দেখতে পাই। আমার বোনের জন্মদিনে তোরা এত বড় একটা ক্ষতি করলি, তোদের কোনো ক্ষমা নেই। এই আবির যতদিন বেঁচে আছে তোরা ধ্বংস হয়ে যাবি। বলেই আবির কান্না করতে থাকে। দৌড়ে চলে যায় জঙ্গলের সেই পুরনো বাড়ির একটা রুমে, যেখানে সে এখন বর্তমানে অবস্থায় করছে। সেখানে গিয়ে তার বোনের ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে। আসলে আমাদের জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয়, আমাদেরকে যে ঘটনার সম্মুখীন আমরা কোনোদিনও হতে চাই না, ঠিক তেমনি একটা ঘটনার সম্মুখীন হয়েছে আবির। সে হয়তো কোনোদিনও চিন্তা করেনি এমন একটা ঘটনা তার জীবনে ঘটে যাবে।
এসব পুরো জানতে হলে যেতে হবে 2 বছর আগের ঘটনায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের টেবিলে যেতেই দেখে ব্রেকফাস্ট রেডি। আবির অবাক হয়ে গেল, তার বাড়িতে তো তার এমন কেউ নেই যে তাকে ব্রেকফাস্ট রেডি করে দিবে। তার মানে কি তার একমাত্র বোন রেডি করেছে? আবিরের বাবা মারা গেছেন প্রায় 3 বছর আগে। বাবা মারা যাওয়ার সময় আবির অনেক কান্না করেছিল। তখন তার বাবা তাকে ডেকে নিয়ে গিয়ে বলেন, বাবা, আমি চলে যাচ্ছি আমাদের সব ছেড়ে। তোমাদের বড় হওয়া দেখা হলো না। তুমি এক কাজ করো, তুমি পরিবারের বড় ছেলে, তোমার একটা ছোট বোন আছে। তুমি সবসময় তোমার বোনকে দেখে রাখবে। তোমার বোন যেন কোনোদিন তার বাবার মায়ের অভাব বুঝতে না পারে, এমনভাবে তাকে রাখবে কোনোদিন তাকে কষ্ট দিবে না। সেদিন আবির তার হাত ছুঁয়ে কসম করেছিল তার বোনকে কোনোদিনও কষ্ট পেতে দিবে না। সেই হাত এখনো বেঁচে আছে তার বোনের উপরে। এরপর আবির ব্রেকফাস্টে ফেলে গিয়ে তার বোনকে ডাকতে থাকে। আদিবা, আদিবা কোথায়? তুমি তাড়াতাড়ি আসো। আদিবা তখন কোমরে ওড়না পেঁচিয়ে ব্রেকফাস্ট টেবিলের দিকে আসতে থাকে। আবির এটা দেখে মুচকি মুচকি হাসছে। তার বোন এত বড় হয়ে গেছে, সে এখন রান্নাঘরে রান্না করবে। আবির তখন তার বোনের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আদিবা, তোমাকে কে বলেছে তুমি রান্না করবে? আমি রান্না করতাম। ওঠো। তুমি কেন রান্না করতে গেলে? তোমার যদি হাত পুড়ে যেত তাহলে কি হতো? আরে ভাই, আমি এখনো কি বাচ্চা আছি নাকি? আমি এখন অনেক বড় হয়ে গেছি। তুমি এখনো আমাকে সেই ছোট্ট ভাবো। আমি কি কোনো কাজ করতে পারি না? আমি তোমার জন্য রান্না করছি। এটা তো মেয়েদের কাজ, তুমি কেন রান্না করবে? মেয়েদের হোক বা ছেলেদের, এটা কোনো বিষয় নয়। আমি তোমাকে কোনো কাজ করতে দিব না। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো বোন? আদিবা তখন আবিরের কাছে এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, আমাকে যদি কাজ করা থেকে আটকাতে চাও তাহলে একটা বিয়ে করো না কেন? পড়াশোনা শেষ করে তো এখন চাকরি করতেছো, তবুও বিয়ে করো না কেন? আমারও তো ভাবি রাখতে ইচ্ছে করে। এই তো তোমার শুরু হয়ে গেছে তোর সেই কথা। আমি বলছি না, আমার পছন্দ মেয়ে না হলে আমি বিয়ে করব না। তাহলে তুমিও শুনে রাখো, যদি তুমি বিয়ে না করো তাহলে আমি কাজ করব। তুমি আমাকে পারলে আটকে দেখাও। আচ্ছা বোন, আমার অফিসের টাইম হয়ে গেছে, তুইও তো স্কুলে যাবি। এইসব বিষয় নিয়ে পরে কথা বলি। এখন চল ব্রেকফাস্ট করে নি, আর কালকে থেকে ভুলেও কিচেনে আসবি না। আদিবা তখন মুচকি হেসে আবিরের পাশে বসে আবির আদিবাকে প্রতিদিন খাইয়ে দেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। আবির আদিবাকে খাইয়ে দিতে দিতে বলল, বোন, আর মাত্র 1 সপ্তাহ পরেই তো তোর জন্মদিন। তুই এই জন্মদিনে কি উপহার চাস বল? তুই যেটা চাইবি ভাইয়া তোকে সেটাই এনে দিবে। তুই কি চাস বল? যদি তোমার আমাকে গিফট দিতেই হয় তাহলে একটা ভাবি এনে গিফট করে দাও, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি তার সাথে বসে বসে গল্প করতে পারবো। তুমি অফিসে যাওয়ার পর আমি সারাদিন একা বাসায় থাকি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি 2 মাসের ভিতরেই বিয়ে করব। তুই কোনো টেনশন করিস না। আদিবা তখন আবিরের কথায় অনেক খুশি হয়ে যায়। এরপর 2 ভাই বোন খাওয়া দাওয়া করে আবির নিজের বাইকটা বের করে আদিবাকে ডাকতে থাকে। আদিবা স্কুল ড্রেস পরে চলে এসেছে। এরপর আবির আদিবাকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যায় এবং এটা তার প্রতিদিনের রুটিন। আবির সকালেই আদিবাকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। এরপর বিকেলে আদিবা একা একাই বাসায় ফিরে আসে। আজকে বিকালে আদিবা যখন বাইরে দিয়ে বাড়ি ফিরছিল তখন সাকিব, মেহরাব, রাফি আর অনেক বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তারা আদিবাকে দেখেই মুখ দিয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে শুরু করে, যেটা আদিবার একদম ভালো লাগছিল না। এরপর তারা আদিবার সামনে এসে বলে, কি ব্যাপার মামনি? আমরা যে তোমার জন্য এখানে প্রতিদিন বসে থাকি, আমাদেরকে তোমার চোখে লাগে না? তুমি আমাদেরকে না জিজ্ঞাসা করেই এই পথ দিয়ে চলে যাচ্ছ। বলেছি না এখান দিয়ে যেতে হলে আমাদের পারমিশন লাগে। তুমি আমাদের পারমিশন নাওনি কেন? আদিবা তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কান্না করে দিবে এমন অবস্থায়। প্রায় প্রতিদিনই তারা এরকম করে, কিন্তু আদিবা তার ভাইকে এসব বলে না, কারণ সে চায় না তার ভাই এসব ঝামেলায় পড়ুক। এই ছেলেগুলো অনেক খারাপ, যে কোনো সময় যে কোনো কাজ করে দিতে পারে। তাই সে চায় না তার ভাইকে ঝামেলায় ফেলে তার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিতে।
সেই জন্যই সে চুপচাপ এসব সহ্য করে নিচ্ছে। তখন সাকিব আদিবার হাত ধরে টান দিয়ে বলে, কি হলো? রাফি যা বললো তা কি তোমার কানে যায়নি? এই রাস্তাতে যেতে হলে প্রতিদিন আমাদের সাথে কিছুক্ষণ আড্ডাতে যেতে হবে, কারণ এই রাস্তা হলো আমাদের। এই রাস্তাতে যেতে হলে আমাদের পারমিশন লাগবে, বুঝতে পারছো তুমি? দেখেন ভাইয়া, আমার ভাই বাড়িতে অপেক্ষা করবে আমার জন্য। আমাকে এখন বাসায় ফিরে যেতে হবে। প্লিজ আমার সাথে এরকম করবেন না। আপনারা তো জানেন আমার বাবা মা নেই, আমার একমাত্র ভাই আছে, যার কেউ নেই পৃথিবীতে। আপনারা কেন আমার সাথে এরকম করেন? ও তাহলে কি তোমার একা লাগে, তাই না? চলো আমাদের সাথে চলো, আজকে তোমার একাকিত্ব দূর করে দেবো, আর কোনদিন তোমার একা লাগবে না। অনেকের এই বাজে কথাটা শুনে আদিবা চিৎকার করে কান্না করে দেয়। তখন আশেপাশে কিছু মানুষ এইদিকে আসতে শুরু করে। তখন তারা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় ফিরে ফিরে তাকাচ্ছিল আদিবার দিকে। এই দৃষ্টি বড্ড ভয়ঙ্কর। আদিবা এই দৃষ্টির মানে বুঝতে পারছিল, কিন্তু কিছুই করার নেই। আদিবা তখন নিজের বাসায় ফিরে আসে। বাসায় ফিরে নিজের রুমে গিয়ে কান্না করতে শুরু করে। তার কান্না যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখনো আবির বাসায় ফেরেনি। না হলে তার কান্না দেখে হয়তো পাগল হয়ে যেত। আদিবার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। সন্ধ্যার দিকে আবির বাসায় ফিরে যখন আদিবাকে খুঁজে না পায়, তখন আদিবার রুমে যায়। আদিবা অসময় ঘুমিয়ে আছে কেন? তখন সে আদিবার মাথায় হাত দেয়। মাথায় হাত দিতেই আদিবা আবিরের দিকে ফিরে তাকায়। আদিবার চোখ মুখ ফোলা দেখে পাগলের মতো আবির আদিবাকে জিজ্ঞেস করে, বোন, তোর কি হয়েছে? কান্না করছিলি? তাই না, বল কি জন্য কান্না করছিলি? ভাইয়াকে বল। তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে, ওর জান আমি নিয়ে নেব। আদিবা আবিরের এরকম পাগলামি দেখে অবাক হয়ে যায়। এরপর নিজের ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আবির তখন আরো পাগল হয়ে যায়। তখন আদিবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলে, বোন, তোর কি হয়েছে আমাকে বলবি না? তোকে কে কি বলেছে? তোর বাইরে কোনো সমস্যা হয়েছে? আমাকে বল, আমি গিয়ে কথা বলবো। না ভাইয়া, আমার কোনো সমস্যা হয়নি, হালকা মাথা ব্যথা করছে যা, সেই জন্য শুয়েছিলাম। তুমি এরকম পাগলামি করছো দেখেই কান্না করছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না ভাইয়া? আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বোন। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার বেঁচে থাকা আর মরে যাওয়া সব কিছুই তোর উপর নির্ভরশীল। তুই যদি ভালো থাকিস তাহলে আমি ভালো থাকবো। তুই কান্না করলে আমার একদম ভালো লাগে না। আমি ডাক্তারকে ডেকে আনছি। তোর মাথায় ব্যথা করলে আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার এসে তোকে দেখে যাবে। এই ভাইয়া, তুমি কি পাগল নাকি? সাধারণ মাথা হয়েছে, তার জন্য কেউ ডাক্তার নিয়ে আসে? আমার কিছুই হয়নি। তুমি চলো, আমার অনেক খিদে পেয়েছে, আমি এখন খাবার খাবো। ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আবির তখন কিছু না বলে নিজের বোনকে ধরে ধরে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। এরপর তারা দুজন খাওয়া দাওয়া করে আসলো। জীবনের কিছু মুহূর্ত আমরা এমন একটা পজিশনে এসে পড়ি, তখন আমরা বুঝতে পারি আমাদের সম্পর্কগুলোর মানে আসলে ভাই বোনের সম্পর্ক যে কতটা মধুর সেটা শুধুমাত্র ভাই বোন বুঝতে পারে। সারাক্ষণ দুষ্টুমি আর মারামারির ভিতরেও যে একটা মানুষ আরেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, সেটা যদি দেখতে চান তাহলে ভাই বোনের সম্পর্ক দেখতে পারেন। ভাই বোনের সম্পর্কের ভিতর কোনো চাওয়া পাওয়া থাকে না, একজনের প্রতি আরেকজনের নিঃস্বার্থ ভালোবাসা থাকে। তাকে কিন্তু সেটা অপ্রকাশিত থাকে, কারোর সামনে কেউ প্রকাশ করতে চায় না সে কতটা ভালোবাসে। আর যদি প্রকাশ করে ফেলে, কিন্তু সেই অনুভূতির দ্বারা প্রকাশ করতে পারে না যে সে কতটা ভালোবাসে। যদি ভালোবাসা এরকম হতো, প্রকাশ করে বা কোনো ভাষার সাহায্যে মানুষকে বোঝানো যেত, তাহলে হয়তো ভাই তার বোনের প্রতি ভালোবাসা কতটুকু সেটা প্রকাশ করতে পারত। ছেলেরা ভালোবাসার প্রত্যেকটা অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারে না বলেই অনেক ছেলের ভালোবাসা অবহেলায় পড়ে থাকে। সেরকম ভাবেই এখন আবিরের ভালোবাসা সে কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। সে তার বোনকে কতটা ভালোবাসে। এরপর বোনকে নিয়ে এসে ধরে শুয়ে নিজের পাশে দাঁড়িয়ে থাকে। তখন আদিবা তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কি হলো ভাইয়া, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি শুয়ে পড়েছি, যাও, সারাদিন অফিস করে এসেছো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো।
আমার ভালো লাগছে না বোন, তোকে এইরকম দেখে। আমি কিভাবে নিজের রুমে গিয়ে শোবো? তুই ঘুমিয়ে পড়, এরপর আমি গিয়ে শুয়ে পড়বো। আমি বললাম না আমি ভালো আছি, তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, তাড়াতাড়ি নিজের রুমে যাও, গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কোনো অসুবিধা হলে তুই আমাকে তাড়াতাড়ি ডেকে দিবি। আমি কিন্তু ঘুমাবো না, তোর জন্য অপেক্ষা করব। তোর কোনো সমস্যা হলেই ভাইয়াকে ডাকতে ভুলবি না। বলেই আবির নিজের রুমে চলে গেল। ওদিকে মেহরাব, রাফি, অনেক, সাকিব চারজন মিলে প্ল্যান করছে কিভাবে আদিবাকে শেষ করে দেয়া যায়। তারা অনেকদিন ধরে আদিবার পিছে পড়ে আছে, কিন্তু আদিবা তাদেরকে একদমই পাত্তা দেয় না, সব সময় তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। তখন সাকিব বলে, তোরা আমার সাথে থাকলে আমি ওই মেয়েটাকে একদম শেষ করে দেব। ওকে আমরা ইউজ করব। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাহলে ওই মেয়েটাকে আমরা একদম শেষ করে দেব। এরপর আমরা শান্ত হব। এর আগে আমি শান্ত হতে পারছি না। ওই মেয়েটা আমার সামনে এসে তেজ দেখায়। সাকিবের সামনে তেজ দেখিয়ে কোনো মেয়ে বাঁচতে পারবে না। সাকিব, আমার মনে হচ্ছে এটা ঠিক না। মেয়েটাকে ছেড়ে দেওয়া উচিত। মেয়েটার বয়স অনেক কম। এখন যদি আমরা মেয়েটার সাথে এরকম করি তাহলে মেয়েটা হয়তো মারা যাবে। মেয়েটাকে এখন ছেড়ে দেওয়া উচিত। পরবর্তী সময় যদি তাকে সময় পাই তাহলে তার পিছে ঘুরব। এখন এই মেয়েটাকে ছেড়ে দেওয়া উচিত। মেয়েটা ইতিম, বাবা মা নেই। আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। তোমরা মেয়েটাকে ছেড়ে দাও। আমরা অন্য মেয়েদের পিছনে ঘুরি, এই মেয়েটাকে ছেড়ে দেওয়াই ভালো। তার ভাই অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে। আমরা যদি এখন মেয়েটার কিছু করে ফেলি তাহলে ওর ভাইটা মারা যাবে। আমারও কিছুটা কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। তোরা দেখছি এখন দয়ের সাগর হয়ে গেছিস। এরকম করলে কি চলবে? আমাদের ইচ্ছা যখন জেগেছে মেয়েটাকে আমরা ব্যবহার করব, তাহলে মেয়েটাকে আমরা ব্যবহার করেই শান্ত হব। আমারও ইচ্ছে, তাই আমি চাই ওই মেয়েটাকে একদম শেষ করে দিতে। ওই মেয়েটাকে দেখেছিস একবার, দেখলে শরীরের মধ্যে আলাদা একটা জোশ চলে আসে। সাকিব অনেকদের একটা বড় গ্যাং আছে। তারা বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজকর্ম করে বেড়ায়। যাই মূলে রয়েছে অনিকার সাকিব, নতুন করে যুক্ত হয়েছে রাফি আর মেহরাব। তাই তারা কিছুটা ভয় পায় ভয়ঙ্কর কাজগুলো করতে, সেই জন্য তারা এখন না করতেছে। কিন্তু বাকি দুইজন এইসব কাজ করে অভ্যস্ত, তাই তারা চাচ্ছে এই কাজটা করতে। ওদিকে আদিবা রুমে বসে বসে চিন্তা করছে আর মনে মনে বলতেছে, আমি এখন ভাইয়াকে কিভাবে বলবো আমার এই সমস্যার কথা? ভাইয়াকে বললো তো ভাইয়া অনেক চিন্তা করবে, কিন্তু এই ছেলেগুলোর অত্যাচার তো দিন দিন বেড়েই চলেছে। তাদের কথা ভাইয়াকে কিভাবে বলবো? ভাইয়া হয়তো এটা শোনার পর প্রায় ওদেরকে মারতে চলে যাবে। আর ওরা যেরকম সন্ত্রাসী গ্রুপ, তাতে আমার ভাইয়াকে ওরা মেরে ফেলবে। আমি চাই না আমার ভাইয়ের কিছু হোক। আমি এসব সহ্য করে যাই, হয়তো ওরা বাদ দিয়ে দেবে। এসব চিন্তা করতে করতে আদিবা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই আবির কাজে বেরিয়ে যায়। আদিবাকে নিয়ে আদিবাকে স্কুলে দিয়ে সে চলে যায়। তার অফিসে গিয়ে নিজের বোনের জন্য কি গিফট কিনবে সেই চিন্তা করতে থাকে। এদিকে স্কুল ছুটি হওয়ার পর যেই আদিবা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, তখনই সাকিব এসে তার সামনে দাঁড়ায়। আজকে তার সাথেই ছেলেগুলো তার কাছে নেই। তখন একটু বাদে অনেক চলে আসে। আদিবা তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। আজকে তাদের মুখের দিকে তাকাতেই অন্যরকম একটা ভয় কাজ করছে। আজকে তাদের মনে কি আছে সেটা আদিবা জানে না। সাকিব তখন আদিবার সামনে দাঁড়িয়ে বলে, আদিবা, তোমাকে আমি এত দিন থেকে বলতেছি তুমি আমাদের সাথে একদিন চলো, কিন্তু তুমি রাজি হচ্ছ না। পরে কিন্তু আমরা যখন এটা করব তখন বুঝতে পারবে। তুমি বুঝতে পারছো না তোমার কি হবে। তাই ভালো ভালো বলছি, একদিন আমাদের সাথে চলো পার্টিতে, সেখানে আমরা মজা করব। এরপর তোমাকে ছেড়ে দেব, কেউ কিছু জানতে পারবে না। আদিবা ছোট হলে কি হবে, তার আত্মসম্মান বোধ ভালোই আছে। সেই জন্য সে রেগে যায়, গিয়ে সাকিবের গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। তখন অনেক এসে আদিবার হাত ধরে টানতে টানতে বলে, এ মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার বন্ধুর গায়ে হাত তোলার? আজ পর্যন্ত এমন কোনো মানুষ বের হয়নি যে আমাদের গায়ে হাত তুলবে, কিন্তু তুই সাধারণ একটা মেয়ে হয়ে আমার বন্ধুর গায়ে হাত তুলছিস। তোকে একদম শেষ করে দেবো। আজকে চল আমাদের সাথে। বন্ধু, আজকে ছেড়ে দে, ওকে একটু টাইম দে। ও যদি বুঝতে চায় তাহলে বুঝে নিক, কিন্তু যদি সময়ের বাইরে চলে যায় তাহলে কিন্তু আমি এটা করব। তখন সে বুঝতে পারবে তার সাথে কি হবে। কিন্তু এখনও রাজি হচ্ছে না, তখন দেখবি এমনিতেই রাজি হবে।
আদিবাকে প্রায় ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় সাকিব আর অনেক। সেখানে এভাবেই চলতে চলতে প্রায় 5 দিন চলে যায়। আদিবার জন্মদিন আগামীকাল, সেই জন্য আবির বসে বসে চিন্তা করতে থাকে তার বোনকে কি গিফট দেয়া যায়। সে তার বেতনের টাকা পাওয়ার পরই নিজের বোনের জন্য সুন্দর করে একটা চেইন বানায়। পুরো চেইনটা সোনার, মাঝখানে একটা হীরার পাথর বসানো। সেই চেইনটা তার বোনকে গিফট করবে। ভাই বোন মিলে কেক কাটবে, তাই তারা একটা কেকের অর্ডার দিয়ে বাড়ি ফিরে। পরের দিন আদিবা যখন স্কুল থেকে বের হয় তখন হঠাৎ করে একটা কালো গাড়ি এসে তাকে গাড়িতে তুলে নিল। সে অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় সে একটা রুমের মধ্যে বন্দি অবস্থায় পড়ে আছে। তার গায়ের ওড়নাটা এখন আর নেই। আদিবা উঠে চিৎকার করে কান্না করতে থাকে। আমাকে কে এখানে এনেছে? আমি এখন কোথায় আছি? ভাইয়া তুমি কোথায়? তুমি আমাকে বাঁচাও। কে আমাকে এখানে ধরে এনেছে? আমাকে এখানে ধরে আনার কারণ কি? বলে সে কান্না করছে আর দরজায় থাপ্পড় দিতে শুরু করেছে, কিন্তু দরজা কেউ খুলছে না। সে তার ওড়নাটাও খুঁজে পাচ্ছে না। এখন এইভাবে সে কতক্ষণ বসে থাকবে? ওদিকে আবির বাড়িতে ফিরে সন্ধ্যার দিকে হাতে করে একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে আসে বোনকে দেওয়ার জন্য, কিন্তু বাসায় এসে আদিবাকে খুঁজে পায় না। আবির নিজের বোনকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাদের কাছে যতটা আত্মীয় ছিল সবাইকে কল করে ফেলেছে। স্কুলে গিয়েছে, কিন্তু আদিবা সে বিকেলে স্কুল থেকে ফিরে গিয়েছে। এখন আবির কি করবে কিছুই বুঝতে পারছে না। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে দৌড়ে থানায় যায়। গিয়ে পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলে পুলিশ তখন আবিরকে বলে, আচ্ছা মিস্টার আবির, আপনি বাসে যান, আমি দেখছি আপনার বোনকে কোথায় পাওয়া যায়। আমরা খোঁজার চেষ্টা করছি, আপনি কোনো চিন্তা করবেন না, নিজের বাসায় ফিরে যান। আপনি এটা কিভাবে বললেন ইন্সপেক্টর? আমি বাসায় ফিরে যাব মানে? আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না, আর আমি বাসায় গিয়ে কিভাবে বসে থাকবো? আপনি আমার সাথে চলেন, আমিও আপনার সাথে খুঁজতে বের হব। আপনি কিন্তু বেশি টেনশন করছেন। আপনি এত টেনশন করবেন না মিস্টার আবির, আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। আমরা দেখছি কি করা যায়। আমি নিজের বাসায় ফিরে যেতে পারবো না। আমাকে এখন নিজের বোনকে খুঁজে বের করতে হবে। আমার বোনের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ওর জন্মদিনে আগামীকাল, আমার আজকে সব কিছু অর্ডার করে কালকের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আজকে আমার বোনটা কোথায় গেল? আবির কান্না করতে করতে বুক ভাসিয়ে ফেলেছে। কিন্তু এখন আদিবাকে কোথায় খুঁজে পাবে সে? তখন সে বাসায় গিয়ে আদিবার যত ফ্রেন্ডের নাম্বার ছিল সবাইকে কল করে আদিবার ফটোটা নিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। করতে করতে বলে, বোন, তুই কোথায় গেলি আমাকে ছেড়ে? আমি তোকে খুঁজে পাচ্ছি না কেন? তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। আমি তো আব্বু আমাকে কথা দিয়েছি তোকে দেখে রাখবো। তাহলে এখন তোকে আমি কোথায় খুঁজবো? তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি বোন? তুই ফিরে আয়, ফিরে আয়। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো তুই যদি না ফিরে আসিস তাহলে আমি তো মরে যাবো। আবির তখন বাড়ি থেকে বেরিয়ে আবার খুঁজতে শুরু করে। রাস্তায় রাস্তায় ঘুরছে। ওদিকে আদিবা কান্না করেই যাচ্ছে। হঠাৎ করে দরজাটা খুলে যায়। আদিবা ভয় ভরা দৃষ্টি নিয়ে বাইরের দিকে তাকায়। তখন দেখে সাকিব আর অনেক প্রবেশ করছে। একটু পরে মেহেরাব আর রাফিও প্রবেশ করলো। কি বলেছিলাম আদিবা, তুমি আমাদের কথা মেনে নাও, কিন্তু তুমি আমাদের কথা মানলে না। এখন দেখো তোমার কি অবস্থা হয়। তোমাকে একদিন বলেছি তুমি আমাদের সাথে যদি চলে আসার জন্য রাজি হয়ে যেতে তাহলে আজকের দিনটা তোমাকে দেখতে হতো না। এখন তোমার সাথে কত ভয়ঙ্কর একটা কাজ হবে তুমি বুঝতে পারছো? দোস্ত, তুই এখনো এখানে দাঁড়িয়ে কথা বলতেছিস? আমার তো আর তর্স হচ্ছে না। আমি এখনই ওর উপর ঝাঁপিয়ে পড়তেছি। তোমরা আরেকবার ভেবে দেখো, এত ছোট্ট একটা মেয়েকে এভাবে নির্যাতন করলে মেয়েটা মারা যেতে পারে। পরে কিন্তু আমরা ফেঁসে যাব। এই ছেলে, তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে তুমি আমাদের কাছ থেকে চলে যেতে পারো, কিন্তু আমাদের সাথে থাকতে হলে এভাবেই থাকতে হবে। আমরা এই মেয়েটাকে শেষ করে দেব। সাকিবের চিৎকারে মেহেরাব আর রাফি চুপ হয়ে যায়। তারাও সায় দিতে থাকে। একে একে তারা ধাক্কা দিয়ে আদিবাকে বিছানায় ফেলে দেয়। আদিবা তখন কি করবে বুঝতে না পেরে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়ে উঠে সাকিবের পায়ে ধরে। চিৎকার করে কান্না করতে করতে বলে, ভাইয়া, আপনি তো আমার ভাইয়ের মতো, এরকম করবেন না আমার সাথে। আমার জীবনটা শেষ করে দিবেন না। আমার ভাই মারা যাবে এরকম করলে। আমি আর আমার ভাই, সারা পৃথিবীতে আমাদের আর কেউ নেই।
আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। সে যদি এসব জানতে পারে তাহলে সে নিজেকে শেষ করে দিবে। প্লিজ আমার ভাইয়ের জীবন আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। সাকিব কোনো কথা না বলে পা দিয়ে ধাক্কা মারে আদিবাকে। আদিবা আবার মাটিতে উল্টে পড়ে মাথা অনেকটা কেটে গেছে, কিন্তু তারা নৃশংসভাবে তার উপরে একে একে অত্যাচার চালাতে থাকে। যখন অত্যাচার শেষ করে সবাই ক্লান্ত হয়ে পড়ে, তখন মেহেরাব ভয় পেয়ে যায়। মেয়েটাকে তোমরা একই অবস্থা করেছো, এখন যদি ওকে আমরা ছেড়ে দিই তাহলে মারা যাবে, এরপর আমরা পুলিশের কাছে ফেঁসে যাব। এখন আমরা কি করব? আদিবা তখন পড়ে আছে, তার হুঁশ নেই, পড়ে আছে একদমই মরার মতো। সাকিব, আমার মনে হয় মেয়েটাকে মেরে ফেলা উচিত। ওকে যদি এইভাবে ছেড়ে দেই তাহলে ঝামেলা হতে পারে। মেয়েরাব ঠিক কথা বলেছে, এখন ওকে শেষ করে দেবো, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে এই করছিস কেন? মেরে ফেল। তখনই তারা চারজন মিলে আদিবার গলা ছুরি দিয়ে কেটে দেয়। আদিবা কিছু বুঝতে পারে না তার যে মৃত্যু হয়েছে। সে বুঝতেও পারছে না তার গলা কেটে তারা ফেলে রাখে। ওদিকে পুলিশের এদিকে খুঁজে মরছে, অন্যদিকে আবির খুঁজতেছে। আবির আদিবার বান্ধবীর কাছ থেকে এই বিষয়টা জানতে পারে। তখন আবির তার বিভিন্ন বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে সাকিবের আস্তানা খুঁজে পায়। তখন সাকিবের আস্তানায় এসে যখন দরজা ধাক্কা দিতে থাকে, তখন দরজা প্রায় ভেঙে ভিতরে ঢুকে যায়। নিজের বোনের এমন অবস্থা দেখে আবির পাথর হয়ে যায়। পাগলের মতো চারজনকে মারতে শুরু করে, কিন্তু তারা চারজনের সাথে এক আসে, পেরে ওঠে না। সাকিব ধাক্কা দিয়ে আবিরকে ফেলে দেয়। এরপর তারা চারজন সেখান থেকে পালিয়ে যায়। আবির সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে, নিজের বোনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে, বলে, বোন, তোর সাথে এমন একটা ঘটনা হয়ে গেল, তুই আমাকে জানাতে পারলি না একটা বারও। এখন তোর এমন অবস্থা হয়েছে আমি তোর দিকে তাকাতে পারছি না। বোন, আমি তো মরে যাব। তোর এই অবস্থার জন্য যারা যারা দায়ী আছে তার এই মৃত শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওদের কাউকেই আমি ছাড়বো না। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেরাও ভাবতে পারবে না। কিন্তু বাবা মা, আমি তো তাদেরকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি তো তোকে বাঁচাতে পারলাম না। আবির তখন কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। সে কান্না করতে করতে লাশ নিয়ে বাসায় ফিরে যায়। বাসায় ফিরে এসে আরো বেশি কান্না করতে শুরু করে, কারণ সে তার বাবা মাকে দেয়া কথা রাখতে পারেনি। সেজন্য তার আরো বেশি কান্না পাচ্ছে। আসলে আমাদের জীবনে এমন মুহূর্ত যদি আসে তাহলে সেটা সত্যি অনেক কষ্টকর। আবির তখন চিৎকার করে কান্না করতে করতে তার বোনের ছবি নিয়ে পুলিশ স্টেশনের দিকে যায়, কারণ সে এখন তাদের বিরুদ্ধে মামলা করবে। সে পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ অফিসারকে বলে, অফিসার প্লিজ, আমার বোনের খুনিদেরকে শাস্তি দিন। 4টা ছেলে মিলে আমার নিষ্পাপ বোন ধর্ষণ করে মেরে ফেলেছে, ওদেরকে ফাঁসি দেন। আমি ওদের নাম আপনাকে বলছি। মিস্টার আবির, আপনি শান্ত হন। আপনার বোনকে কে খুন করছে সেটা আমাদের তদন্ত করতে দিন। আপনি একটু শান্ত হন। আমি শান্ত হতে পারবো না অফিসার। আমার বোনকে খুন করে ফেলেছে, বুঝতে পারছে না। আমার জীবনে বাঁচার একমাত্র অবলম্বন আমার সব কিছু আমার বোন। আমার সেই বোনকে ওরা মেরে ফেলেছে। ওদেরকে আমি শান্তিতে থাকতে দিতে পারবো না। ওরা 4 জন, ওদের সবাইকে আমি চিনি। আপনি আমার সাথে চলুন, ওদেরকে অ্যারেস্ট করবেন। দেখুন মিস্টার আবির, সব কিছুর একটা নিয়ম কারণ আছে। আপনি বললেই তো ওদেরকে অ্যারেস্ট করা সম্ভব না। ওদের বিরুদ্ধে প্রমাণ, সাক্ষী সব কিছুর প্রয়োজন আছে। আমি আপনার সামনে সাক্ষী দাঁড়িয়ে আমি নিজের চোখে দেখেছি ওদেরকে। এরপরেও কি আপনারা আরও প্রমাণ লাগবে? দেখুন মিস্টার আবির, এখানে প্রমাণের বিষয় আছে। আপনি সাক্ষী দিলেই তো হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনার বোনকে ওরা মেরে ফেলেছে। ওদেরকে প্রমাণ ছাড়া আমি অ্যারেস্ট করতে পারি না। ওদের বিরুদ্ধে আপনার কাছে কি প্রমাণ আছে? অফিসার, আমার বোন মারা গেছে, আমার বোনের হত্যা হয়েছে। আমি এখন আপনাকে কিভাবে প্রমাণ দিব? আপনি ওদেরকে অ্যারেস্ট করুন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখুন, আপনি কিন্তু বেয়াদবি করছেন। আমার সামনে এসে সব কিছু নিয়ম কানুন আছে। আপনি মামলা করে যান, আমরা এরপর তদন্ত করব, আস্তে আস্তে ওদেরকে ধরবো। আবির তখন অনেক রেগে যায়। সে রেগে গিয়ে কি করেছে বুঝতে পারেনি। পুলিশ অফিসারের গলাটা চেপে ধরে। তখন পুলিশ অফিসার তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে বলে, এই ছেলে, তুমি কি করছো তুমি বুঝতে পারছো? একজন কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার মতো অপরাধ করছো। তোমার বোনের খুনিদের শাস্তি দেওয়ার আগে তোমাকে এই পুলিশের হেফাজতে নিয়ে আসা দরকার। অফিসার, শেষবারের মতো বলছি, আমার সাথে চলুন।
আমার বোনের খুনিদেরকে আমি চিনি, ওদেরকে শাস্তি দিতে হবে। যদি আমার সাথে না চলেন তাহলে কিন্তু এখানেই আপনাকে খুন করে ফেলবো। তোমার তো সাহস কম না? তুমি থানায় এসে পুলিশ অফিসারকে খুনের হুমকি দাও। যাও, তোমার বোনের খুনিদেরকে আমরা ধরবো না, পারলে কিছু করে দেখাও। কথাটা বলতে দেরি হয়, আবির পুলিশ অফিসারকে ধাক্কা দিতে দেরি হয়নি। পুলিশ অফিসার সিটকে গিয়ে পড়ে। তখন 2-3 জন পুলিশ অফিসার তাকে ধরতে আসে, কিন্তু এর মধ্যে আবির পুলিশ অফিসারের পকেট থেকে তার বন্দুকটা বের করে পুলিশ অফিসারের মাথায় গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। তখন সব পুলিশ এসে তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। তাকে আবির বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে রাগের মাথায়। তখন কয়েকজন পুলিশ অফিসার তাকে ধরার জন্য তার পিছে পিছে দৌড়াতে থাকে। আর আবির সামনে দৌড়াচ্ছে, পিছনে পুলিশ অফিসার দৌড়াচ্ছে। আবির তখন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে হারিয়ে যায়। পুলিশ অফিসাররা কোথাও খুঁজে পান না। তার বিরুদ্ধে সরকারিভাবে মামলা করা হয়। ওদিকে আবির হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে সে মাঝখান দিয়ে একটা দেয়ালের পিছনে চলে যায়। এরপর সে দেয়ালের পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর সে জানে, কারণ এই জঙ্গলে কয়েকদিন আগে চিড়িয়াখানা থেকে পালানো কয়েকটা বাঘ এসে পড়েছে। তাই এই জঙ্গলে কেউ আসে না। কিন্তু আবিরকে এখন বাঁচতে হবে। সে যদি বাঁচতে চায় তাহলে এই জঙ্গলে পালিয়ে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। সেখানে একটা পুরনো বাড়ি আছে। সে বাড়ির কাছে যায়, গিয়ে হাঁপিয়ে পড়ে। তখন সে হঠাৎ করে একটা পাথরের ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার হাতের অনেক জায়গায় কেটে যায়। তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে তার শরীরে গরম কিছু অনুভব হয়। সে মাথা তুলে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়, কারণ তার সামনে একটি চিতাবাঘ দাঁড়িয়ে আছে। আবির তখন বুঝতে পারে তার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে। তখন সে চিতাবাঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হে ভাই, তুমি আমাকে মেরে আর কি বা করবে? আমি তো এমনিতেই মরে গেছি। আমার তো এখন শুধু শরীরটা আছে, কিন্তু আমার শরীরের ভিতরে যে প্রাণটা আছে সেটা অনেক আগেই মারা গেছে। আমার বোনকে যখন আমি এই অবস্থায় দেখেছি তখনই আমার মধ্য থেকে আমার প্রাণটা চলে গেছে। এখন তো আমার শুধু দেহ আছে। তুমি চাইলেই আমার দেহটা খেতে পারো। কিন্তু আবিরকে অবাক করে দিয়ে বাঘটা তাকে কিছুই না করে বাঘটা তার পায়ে পা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার পাশে বসে পড়ে। আবির তখন কি করবে, সে উঠে বসে, কিন্তু এখন তার কোনো যাওয়ার জায়গা নেই। সে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আবির তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে তার বোনের প্রতিশোধ একাই নিবে। কেউ তার পাশে, কেউ তার সাথে লাগবে না। সে একাই প্রতিশোধ নেবে। তখন সে চিৎকার করে বলতে থাকে, তোরা 4 জন মিলে আমার বোনকে মেরেছিস। তোদের এমন অবস্থা করব যে তোরা নিজেদের অবস্থা দেখে নিজেরাই ভয় পেয়ে যাবি। নিজেদেরকে আয়নায় দেখে চিৎকার করে উঠবি, তোরা বুঝতে পেরেছিস কার সাথে লাগতে এসেছিস। কিন্তু এখন আর ভালো মানুষের মুখোশ পরে থাকলে হবে না। এখন আমাকেও ভয়ঙ্কর হয়ে উঠতে হবে। তোরা অপেক্ষা কর, তোদের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে আসতেছি। শুধু অপেক্ষা কর, শুধু অপেক্ষা করতে থাক, দিন গুনতে থাক। নিজেদের মৃত্যুর সময় ঘনিয়ে আসেছে। বাঘটা তখন আবিরের চিৎকার শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হয়তো জঙ্গলের জানোয়ারটাও এদের থেকে ভয়ঙ্কর নয়। সে বুঝতে পারে কে বিপদে আছে আর কে ভালো অবস্থায় আছে। যে বিপদে আছে তাকে সে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু ওই মানুষগুলো এইরকম জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট, যারা একটা ছোট মেয়েকে পর্যন্ত ছাড়েনি। তাদেরকে জঙ্গলের পশু থেকে আরো খারাপ বলা উচিত। জঙ্গলে পশুটা আবিরকে কিছু করেনি। আবির তখন বাঘটাকে হঠাৎ করে জড়িয়ে ধরে, বাঘটাও কিছু না করে সেও আবিরের আদর নিতে থাকে। আবির তখন সামনে উঠে হাঁটতে থাকে, কারণ সে এখন যদি বসে থাকে তাহলে তো সারা জীবনে বসে থাকতে হবে। কিন্তু সে বসে থাকলে চলবে না। এখন তাকে যে করেই হোক নিজেকে শক্ত করতে হবে। তাই সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাঘটাও আর তার পিছন পিছন ঘুরে এইভাবে সেই 2 দিন জঙ্গলে ঘুরে বেড়ায়। জঙ্গলে কিছু ফলমূল খেয়ে সে বেঁচে আছে। 3য় দিন হঠাৎ করে জঙ্গলের একদিকে কিছুটা মানুষের নাড়াচাড়া সে বুঝতে পারে। তখন সে দৌড়ে সেদিকে যায়। গিয়ে দেখে 2টা লোক আরো 2টা লোককে বেঁধে সামনে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। তখন শুধু দাঁড়িয়ে থাকে।
সে দেখার চেষ্টা করছে তার সামনে কি হচ্ছে। তখন হঠাৎ করে দেখে লোক দুইটা গুলি করার প্রস্তুতি নিচ্ছে। তখন সে পিছন থেকে একটা পাথর দিয়ে সেই দুইটা লোকের মাথায় একে একে আঘাত করে। লোক দুইটা ছিটকে পড়ে যায়। আবিরের তখন দৌড়ে এসে লোকগুলোর কাছে যায়, গিয়ে তাদের হাত থেকে বন্দুক নিয়ে ওই লোকের মুখের বাঁধন খুলে এরপর বলতে থাকে, কি ব্যাপার, তোমাদের এখানে কেন বেঁধে আনা হয়েছে? আর ওরা তোমাদেরকে মারতে চাইছিল কেন? সত্য কথা বলবে, না হলে কিন্তু আমিও তোমাদেরকে খুন করে ফেলবো। লোক দুইটা তখন শুধু আবিরের দিকে তাকিয়েই ছিল। তারা কি বলবে হয়তো বুঝে উঠতে পারছিল না। তখন আবির আবার চিৎকার করে বলল, এই কি বলছি শুনছো না? তোমাদের নাম কি আর তোমরা এখানে কেন এসেছো? আর ওরা তোমাদেরকে মারতে চাইছিল কেন? সব সত্যি কথা আমাকে বলো, না হলে কিন্তু এই বন্দুকের গুলি একটাও তোমাদের উপর থেকে যাবে না। তখন একটা লোক বলতে শুরু করে, আমি হচ্ছি রাজীব চৌধুরী। আমি একজন মৃত্তিকা বিজ্ঞানী আর মাটির নিচের বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করি। আমি জানতে পেরেছিলাম এই জঙ্গলের ভিতরে একটা জায়গায় কিছু সম্পদ পাওয়া যাবে এবং সেই জায়গাটা চিহ্নিত করতে আমার বন্ধু ইরফানকে নিয়ে আমি চলতে শুরু করি। হঠাৎ করে আমাদের বিষয়ে এরা জেনে যায় এবং তারা আমাদেরকে ধরে এনে এখানে জায়গাটা চিনে নিয়ে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। তখন আপনি এসে আমাদের বাঁচালেন। হ্যাঁ ভাই, ও সত্যি কথা বলছে। আমরা এইসব বিষয়ে কিছু জানি না। আমরা শুধু সরকারিভাবে এগুলো তদন্ত করতে এসেছিলাম, কিন্তু লোক দুইটা আমাদেরকে ধরে নিয়ে এসে বেঁধে রেখেছে। আমাদের কাছ থেকে সেই সম্পদের জায়গাটা চিনে নিয়েছে। এখন তারা ওখানে আক্রমণ করার প্ল্যান করছিল। আবির তখন বুঝতে পারে এদেরকে মেরে কোনো লাভ নেই। তখন তাদের দিকে তাকিয়ে বলে, দেখেন, এখন আপনারা পুরো পৃথিবীর কাছে মৃত। আপনাদের মেরে ফেলার জন্য এখানে তুলে আনা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বাঁচিয়েছি। এখন আপনারা আমাকে সেই সম্পদের জায়গাটা বলে দিবেন। লোক দুইটা তখন আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর ইরফান নামের লোকটা বলতে শুরু করে, আপনি এসব কি বলছেন? এটা একটা সরকারি সম্পদ। আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। কিন্তু সরকারি সম্পদ আপনাকে দিব কেন? সরকারি সম্পদ ওই সরকারকে দিয়ে কোনো লাভ নেই। সরকারের টাকা কে পাবে? এই সরকারি অফিসার এবং পুলিশ অফিসার, তাই তো? ওরা সবগুলো বাটপার। আমি এই সম্পদের ঠিক কাজে লাগাবো। এই সম্পদের ঠিকানা বল। তখন লোক দুইটা বলতে না চাইলেই আবির তাদের মাথায় বন্দুক ধরে। তখন তারা সেই জায়গাটা বলে দেয়। তখন আবির তাদের মাথায় গুলি করে দেয়। লোক দুইটা তখন মাটিতে লুটিয়ে পড়ে। আবির তখন চিৎকার করে তাদের দিকে তাকিয়ে বলে, আমি এখন ভয়ঙ্কর হয়ে গেছি। আমি আর ভালো নেই। আমি ভালো ছিলাম, আমাকে কেউ দাম দেয়নি। আমাকে সবাই শেষ করে দিতে চেয়েছে, সবাই আমাকে শেষ করে দিয়েছে। কিন্তু আমি এখন ভয়ঙ্কর হয়ে উঠেছি। এখন আমি কাউকে ছাড়বো না। ভালো খারাপ আমি কিছুই বুঝি না। আমার সামনে দিয়ে যেই আসবে তাকেই আমি খুন করে ফেলবো। অন্য সময় হলে তোদেরকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু এখন তোদেরকে বাঁচিয়ে রাখবো না। কারণ তোরা যে সম্পদ নিয়ে সরকারের কাছে দিবি, সরকার সেই টাকা দিয়ে ওই পুলিশ অফিসার, বিভিন্ন অফিসারদের বেতন দিবে। কিন্তু তোরা শুধুই নামে অফিসার, কোনো কাজের নয়। তোদেরকে আমি বাঁচতে দিব না, সবাইকে ধ্বংস করে দিব। আমার সামনে যেই আসবে এখন সেই ধ্বংস হয়ে যাবে। বলে আবির সেই বাঘের দিকে তাকায়। বাঘটাও তখন আবিরের দিকে হয়তো অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না কি হবে আবির তখন বাঘের দিকে তাকিয়ে বলে, আজকে থেকে তোর নাম রক দিলাম। তুই আমার সবচেয়ে আপনজন। পৃথিবীতে এখন আমার আর কেউ নেই, শুধু তুই আর আমি। এই জঙ্গলে রাজ করব, এই জঙ্গলের রাজত্ব থাকবো আমাদের হাতে। যা, ওই মানুষগুলোকে তুই খেয়ে ফেল। তোর পেটে গেলেও একটুও লাভ হবে। এই মানুষগুলো একটু হলেও তো পশুদের উপকারে আসবে, কিন্তু এরা পৃথিবীতে বেঁচে থাকলে কারো উপকারে আসতো না। তাই তোর পেটে দিলে তোর একটু কিছু উপকার হবে। বাঘটা তখন সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আবির তখন সেই খাওয়ার দৃশ্য বসে বসে দেখছিল। এরপর সে সেই মাটিগুলো খুঁড়তে থাকে এবং ভিতরে কিছু গোপন খনিজ সম্পদ পায়। সেগুলো নিয়ে সে রাতের আধারে বেরিয়ে পড়ে এবং সেগুলো বিক্রয় করে আবার চলে আসে জঙ্গলে। এবং জঙ্গলে আসার পর সে তার প্লেন সাজাতে থাকে। এখন তাকে কিছু লোক জোগাড় করতে হবে যারা তার হয়ে বাইরে কাজ করবে, আর সে এই জঙ্গলে পড়ে থাকবে। সে ভিতরে মানুষকে ধ্বংস করে দিবে, কিন্তু বাইরে থেকে কেউ চিনতে পারবে না।
আবির তখন কিছু ভয়ঙ্কর লোকের সাথে যোগাযোগ করে এবং তাদের মধ্য থেকে একটা গ্যাংয়ের সকল সদস্যদেরকে সে কিনে নেয় টাকা দিয়ে। তখন লোকগুলো তার হয়ে কাজ করতে শুরু করে। সবাইকে সে জঙ্গলের ভিতর ডাকে, কিন্তু সে যেখানে থাকে তাকে সেখানেই নয়, একটু দূরে ডাকে, কারণ এখানে যে কোনো মানুষই বেইমানি করতে পারে। তাই সে তার নিজের বসবাসের স্থান কাউকে দেখাতে চায় না, তাই সে একটু দূরে রেখে আসার পর সবার হাতে হাত মিলাই। সবাই হাত মেলানোর সময় শরীরের মধ্যে কারেন্টের মতো শক খায়, কিন্তু কিছু বুঝতে পারে না। আবির তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, আজ থেকে তোমাদের কাজ হবে আমার হয়। আমার গ্যাংয়ের নাম নেই, কোনো অস্তিত্ব নেই, সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। তোমরা শুধু আমার হয়ে কাজ করবে, আমি যেটা বলবো সেটা করবে। আমাদের সামনে কেউ পরিচয় নেই, কি অফিসার কি ডক্টর, কাউকেই আমরা চিনি না। আমরা শুধু চিনি ভালো মানুষদের জন্য। ওই পৃথিবীটাকে একটা শান্তির বসবাস জায়গা করে দেওয়াই আমাদের লক্ষ্য। সেখানে অন্যায় হবে, সেখানেই আমরা যাব, গিয়ে ওদেরকে শেষ করে দিব। তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে রিফাত, আজকে থেকে তোমাদের বাইরের লিডার। এ আর তোমরা ভুলে যেও না, তোমাদের উপর সব সময় নজরদারি করা হবে। কেউ যদি বেইমানি করার চেষ্টা করো, তখন কিন্তু তোমাদের একদম ধ্বংস করে দেওয়া হবে। সবাই এখন চলে যাও, তোমাদের সময় মতো তোমাদের টাকা পেয়ে যাবে। আর রিফাত, তুমি আমার সাথে একটু বসো, তোমার সাথে কিছু কথা আছে। তখন সবাই খুশি মনে সেখান থেকে চলে যায়, কারণ তাদেরকে আগে থেকে অ্যাডভান্স করে নিয়ে আসা হয়েছে। রিফাত তখন আবিরের সামনে বসে থাকে। আবির তখন রিফাতের দিকে তাকিয়ে বলে, রিফাত, তোমাকে আমি বিশ্বাস করেছি, কারণ আমার এক পরিচিত লোক বলেছে তুমি অনেক বিশ্বস্ত, তাই তোমাকে বিশ্বাস করে বাইরের সকল দায়িত্ব দিয়ে দিয়েছে। কিন্তু তুমিও ভেবো না যে তোমার বাইরে আর কেউ থাকবে না, তোমার ওপরেও নজরদারি করা হবে। আমার সাথে বেইমানি করার চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না। আর তুমি বাইরে গিয়ে কি করবে সেটাও জেনে নাও। স্যার বিশ্বাস করেন, আমি আপনার বিশ্বস্ত হওয়ার চেষ্টা করব, কোনোদিন আপনার সাথে বেইমানি করব না। আপনি বলুন আমাকে কি করতে হবে, দেখবেন আমি করতে পারি কিনা। তাহলে তুমি এখনই বেরিয়ে পড়ো। সাকিব, রাফি, অনিক, মেহরাব, এই 4 জনের উপর খুব ভালো করে নজর রাখবে। এরা কখন কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। ওদের সব কিছু শেষ করে দিতে হবে, কারণ ওদের বিরুদ্ধে আমার যে যুদ্ধ সেটা কোনোদিন শেষ হবে না। যতদিন না পর্যন্ত এদের রক্ত আমি মাটিতে মিশিয়ে না ফেলছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। তুমি কাল থেকেই শুরু করো, কয়েকজন লোককে ওদের পেছনে লাগিয়ে দেবে। ওদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার কাছে এনে দিবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। আমি বাইরে যাচ্ছি, গিয়ে সবার পেছনে লোক লাগিয়ে দেব, ওদের সব ইনফরমেশন আপনার কাছে সময় মতো চলে আসবে, আপনি কোনো টেনশন করবেন না। বলেই রিফাত সেখান থেকে চলে যায়। আর আবির সেখানেই তার বাঘকে নিয়ে সেই পুরনো বাড়িতে ফিরে আসে। এখানে সে তার বোনের ছবি সহ তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ল্যাপটপ নিয়ে এসেছে। সে এখানে কি একটু বুদ্ধির খেলা খেলেছে, সবার সাথে হাত মিলাতে গিয়ে তাদের ভিতরে মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে। আবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছিল এতদিন, তাই সে এসব বিষয় ভালোই জানে। তাদের শরীরে মাইক্রোচিপ লাগানোর ফলে তাদের সকল ইনফরমেশন, তাদের চালচলন, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছুই সে পেয়ে যাবে। আবির তখন নিজের ল্যাপটপটা নিয়ে বসে পড়ে। বাঘটা তখন তার পাশে বসে আছে। আবির তখন কিছুক্ষণ পর বাঘটার দিকে তাকাচ্ছিল। এই পশুটাও তো তার কত আপন হয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো তার সাথে কি কাজটাই না করলো। এইভাবে তার দিন চলতে থাকলো। আস্তে আস্তে আবিরের গ্যাং পুরো দেশে পেরিয়ে বিদেশে আতঙ্ক সৃষ্টি করলো। যেদিকে এই নামটা শুনতো সবাই কেঁপে কেঁপে উঠতো, কিন্তু আবির কে, কোথায় থাকে কেউ জানতো না। শুধু আড়াল থেকে সে কাজ করে যেত। আবিরের গ্যাং পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে ফেলেছে, সবাই তাকে ভয় পায়। এখন সে যদি কারোর সামনে দাঁড়ায় তাহলে তার শরীরে প্রতিটা শিরা উপশিরা প্রমাণ দেয় যে সে কতটা ভয় পেয়ে আছে। আজ আদিবার মৃত্যুর 2 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ আজ আদিবার মৃত্যুর পর দ্বিতীয় জন্মদিন আবির অনেক টাকা উপহার দেয় তার সকল কর্মচারীকে।
তার এই দিনটা আসার পর সে কান্নায় পুরো দিনটা কাটায়। কাঁদতে কাঁদতে সে বেহুশ হয়, আবার হুঁশ আসে। নিজের এত আদরের ছোট বোনটাকে ওরা মেরে ফেলেছিল। 2 দিন পর রিফাত জানালো আবিরকে যে রাফি আর মেহেরাব আবার আরেকটা মেয়েকে তুলে আনবে সেই প্ল্যান করেছে। তখন আবির নির্দেশ দিল রাফি আর মেহেরাবকে ধরে আনতে, এবং ধরে আনার পর তাদেরকে আবির এভাবে মেরে ফেলে। এই হচ্ছে তার কাহিনী। এখন বাস্তবে ফিরে যাক। সে যে বাড়িতে শুয়ে আছে এটি একটি পুরানো ভাঙা বাড়ি। বাড়িটা 2 তলা। উপরের তলায় সে তার বাঘকে নিয়ে থাকে। আবির শুয়ে আছে নিচের তলায়। হঠাৎ করে কিছু আওয়াজ পায় সে। আস্তে আস্তে উপর থেকে একটা ফুটো দিয়ে নিচে তাকায়। তখন দেখে কয়েকটা মেয়েকে কয়েকজন লোক কাঠ যেভাবে বাঁধে সেভাবে গোল করে বেঁধে রেখেছে। আবির যখন বোঝার চেষ্টা করে নিচে কি হচ্ছে, তখন উপর থেকে কিছু না ভেবেই নিচে নামতে শুরু করে। হাতে তার বন্দুক। নিচে নামতে লোকগুলো তাকে দেখে অবাক হয়ে যায়। তখন একটা লোক তার দিকে তাকিয়ে বলে, এই তুই কে রে? তুই এখানে কি জন্য এসেছিলি? দেখে তো মনে হচ্ছে পাগল। এখানে কেন এসেছিলি? এখানে আসলে জানিস না মরতে হয়। তুই এখান থেকে চলে যা। আবির তখন কোনো কথা না বলে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, রক রক, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। বলতে দেরি বাঘটা আসতে দেরি করেনি। লাফ দিয়ে এসে পড়ে। আবির তখন ইশারা করে লোকগুলোর দিকে। তখন একে একে প্রায় 5টা লোককে বাঘকে আজর দিয়ে মাটিতে শুয়ে শেষ করে ফেলে। আবির তখন তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে সেই লোকটার সামনে গিয়ে তার গলা চেপে ধরে বলে, কি বললি? এইখানে আসলে মরতে হয়, তাই না? তোরা কি জানিস এইখানে আসলে কে মেরে ফেলে? আমি। আমার সাথে যেই লাগতে আসবে তাকেই আমি মেরে ফেলবো। আমার সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। কিন্তু আবিরের কথা কারোরই কানে যাচ্ছিল না, কারণ তারা এতক্ষণে মৃত্যুবরণ করেছে। আবির তখন তাদেরকে বাঘের হাতে ছেড়ে দিয়ে সেই মেয়েগুলোকে জিজ্ঞেস করে, তাই মেয়ে, তোমরা এখানে কিভাবে আসলে? আর এরা তোমাদেরকে কিভাবে পেলো? সব কথা আমাকে খুলে বলো। তোমাদের বাড়ি কোথায়? আমি তোমাদের বাড়িতে পাঠানোর চেষ্টা করছি। মেয়েগুলো তখন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। এসব দেখে আবির তখন তাদেরকে শান্ত গলায় বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিছুই করব না। তোমরা নিশ্চিন্তে বলতে পারো তোমাদের বাড়ি কোথায়। তখন মেয়েগুলো তাকে বলে তাদের বাড়ির ঠিকানা সবাই ইন্ডিয়া থেকে এখানে চলে এসেছে, কারণ তাদেরকে ইন্ডিয়া থেকে এই দেশে পাচার করে দেওয়া হয়েছে এবং এখান থেকে তাদেরকে বিভিন্ন দেশে এরা বিক্রি করে দিবে। তখন আবির তখন রিফাতকে কল করে। রিফাত আসার পর আবির রিফাতকে বলে, রিফাত, এদেরকে পাঠানোর ব্যবস্থা করো। এরা যেন সম্মানে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে ব্যবস্থা করো। সবাইকে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দাও। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবাইকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি। কেউ এখানে থাকতে পারবে না। সবাইকে আমি যার যার বাড়িতে পৌঁছে দেব। তাদের দেশে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। সবাই অনেক খুশি ছিল, কিন্তু একটা মেয়ে যেন চুপ করে পাশে বসে আছে। আবির তার দিকে তাকালো। দেখতে অনেকটা মায়াবী। আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে। আবির মেয়েটার মুখের দিকে তাকাতেই যেন আলাদা একটা আকর্ষণ কাজ করছিল। আবির তখন মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আজ তোমাকে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। তুমি এতে কি খুশি নাও? এইভাবে মন মরা হয়ে বসে আছো কেন? মেয়েটা তখন কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। আবিরের তখন অনেক মায়া হলো। মেয়েটা মনে হয় কথা বলতে পারে না। তখন আবির আবার জিজ্ঞেস করলো, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিব। তুমি তোমার বাড়ির ঠিকানা আমার কর্মচারীকে বলে দাও, তখন সে তোমাকে সরাসরি বাড়িতে পৌঁছে দিবে। মেয়েটা তখন আবিরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আমার বাড়িঘর কিছুই নাই। আমি অনাথ এতিম। আমার কেউ বেঁচে নেই পৃথিবীতে। আমি বাড়িতে গিয়ে কোথায় থাকবো? কথাটা শোনা মাত্র আবির আতঙ্কিত হয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা এসব কি বলছে? আবির নিজেও এতিম। আবির তখন মেয়েটার প্রতি আলাদা একটা মায়া কাজ করতে শুরু করে। তখন সে কি বলবে কিছু বুঝতে পারে না। তখন রিফাতকে বলে, আচ্ছা রিফাত, তুমি এক কাজ করো, তুমি বাকি যত মেয়ে আছে সবাইকে তাদের বাসায় পৌঁছে দাও। আর তোমার নাম কি? আমার নাম মুস্কান। আচ্ছা ঠিক আছে মুস্কান, এখানে থাকুক। আর তুমি বাকি সবাইকে যার যার বাসায় পৌঁছে দিয়ে এসো। ওর বিষয়ে পরে কথা বলবো।
রিফাত মুস্কান ছাড়া বাকি মেয়েগুলোকে নিয়ে চলে যায় আর আবির দাঁড়িয়ে ভাবতে থাকে তাকে কি করবে। এই মেয়েটা অনেক সুন্দরী, তাকে এখানে রাখলে সমস্যা হয়ে যাবে, কিন্তু সে তো মেয়েটাকে তাড়িয়ে দিতে পারবে না। বড় এক সমস্যায় সে পড়ে গেল। এখন দুইজনের শাস্তি শেষ, আরো দুইজনের শাস্তি বাকি আছে। তাই সে তার লোকদেরকে বলে দেয় যে এখানে সাকিব আর অনিককে পায় না কেন, তার কাছে যেন নিয়ে আসে। তখন অনিক আর সাকিব কোথায় যে লুকিয়ে গেছে কেউ সেটা জানতেই পারে না। এইভাবে প্রথম দিন চলে গেল মুস্কানকে নিয়ে। এখানে থাকতে হবে একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে একা একটা বাসায় থাকতে পারে, তাও আবার এত ভয়ঙ্কর বাসায়। কিন্তু আবির বলতেও পারছে না মুস্কানকে চলে যেতে, কারণ মেয়েটা চলে গেলে কোথায় যাবে সে এই দেশের কিছুই জানে না। অন্য দেশ থেকে এসে এই দেশে এসে পড়েছে। মুস্কান বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা ছোটবেলায় মারা যান, এরপর তাকে একটা অনাথ আশ্রমে দিয়ে দেন। সেখানেই সে বড় হয়। বড় হওয়ার পর সে অনাথ আশ্রম থেকে এসে মানুষের বাড়িতে কাজ করত। তখন একটা লোক তাকে কাজের কথা বলে নিয়ে আসার পর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সে কলকাতায় থাকতো, কলকাতা থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মুস্কানকে এখানে আসার পর থেকে শুধু আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তার কাছে বড় অদ্ভুত একটা মানুষ। মুস্কান দেখতে পাচ্ছে লোকটার মাথা ভর্তি চুল, কিন্তু কেমন যেন মুখের ভিতর আলাদা একটা মায়া কাজ করে। দেখতে এতটা ভয়ঙ্কর হলেও ভিতরের মায়াটা যেন লুকিয়ে আছে তার মুখের মধ্যে। তখন মুস্কান গিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আপনি এভাবেই আমাকে আর কতদিন রাখবেন? আপনি এখানে একা থাকেন এই জন্তুটাকে নিয়ে, আর আমাকে এখানে রেখেছেন। আমি এখানে কতদিন থাকবো আর কিভাবে থাকবো? আবির তখন মুস্কানের কথা শুনে তার দিকে ফিরে তাকায়। সেও চিন্তায় পড়ে যায় কি বলবে। এরপর তাকে বলে, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তায় আছি। এখন তোমাদের কোথায় যেতে দিই? তুমি সেই দেশের কিছুই জানো না। এই দেশে তোমাকে কোথায় ছেড়ে দিই? আমারও বাবা মা নেই, আমি এতিম। তাই আমি বুঝতে পারি বাবা মা ছাড়া কতটা কষ্টে জীবনযাপন করতে হয়। এই জন্য তোমাকে একা যেতে দিচ্ছি না। তোমার কি ইচ্ছা? হ্যাঁ, আমি এখন কোথায় যাব, কি করব, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখানে আপাতত থাকি। আর আপনি এরকম কেন সবসময় এত লম্বা চুল রাখেন? চুলগুলো কাটেন না কেন? আপনার কাছে তো টাকা পয়সা মনে হয় আছে, তাহলে এরকম বাজে কাপড় পরে ঘুরেন কেন? ভালো কাপড় কিনতে পারেন না? আবিরের সামনে দাঁড়িয়ে অন্য কেউ ওই কথাটা বলতে পারতো না, কিন্তু মুস্কান বলায় আবির আর কিছু ফিরে বলেনি। এরপর মুস্কান আবার বলতে শুরু করে, আপনাকে দেখলে তো এরকম মনে হয় না। আপনার মুখের মধ্যে আলাদা একটা মায়া কাজ করে, কিন্তু আপনি এরকম করে থাকেন কেন? আপনার উচিত সবকিছু পাল্টে নতুন করে নিজের জীবন শুরু করা, কিন্তু আপনি জঙ্গলের মতো পড়ে আছেন কেন? মুস্কান, তোমার এইসব জেনে কোনো লাভ নেই। তুমি এখানে থাকতে এসেছো, থাকো, কিন্তু আমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলবে না। আমি একদম পছন্দ করি না। মুস্কান তখন কিছু না বলে অন্য রুমে গিয়ে বসে থাকে। এই বাড়ির রুম বলতে না আছে দরজা আর না আছে জানালা, কিছুই নেই, শুধু একটা বেড আর কিছুই না। এই বাড়ির মধ্যে নেই রান্না করার জায়গা। এরপরেও যে খাবার কোথা থেকে আসে সেটাই বুঝতে পারে না মুস্কান। রাতে শুয়েছিল, হঠাৎ করে আবিরের মুখটা তার সামনে ভেসে ওঠে। মুস্কান অজান্তেই হেসে ওঠে। এরপর মনে মনে বলতে থাকে, আমার মনে হয় আপনার মনে অজানা লুকানো অনেক ব্যথা আছে, যেগুলো আপনি মানুষের সামনে প্রকাশ করতে পারেন না। আমি আপনার মুখ দেখে সেটা বুঝতে পারি, কিন্তু কি সেই কষ্ট আমাকে কি শেয়ার করা যায় না? আমি তো সেই প্রথম দেখাতেই আপনার অজানা মায়ে আটকে গেছি। মুস্কান মনে মনে হাসে আর শুয়ে থাকে। পরের দিন তারা উঠে হাঁটতে বের হয় জঙ্গলের ভিতর দিয়ে। বাঘটা সব সময় তাদের সাথে থাকে, এটা মুস্কানের একদম পছন্দ নয়। তখন সে আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি এই বাঘটাকে সাথে নিয়ে সবসময় ঘুরেন কেন? এটাকে তো এক জায়গায় রেখে দিলেই পারেন। এটাকে সাথে নিয়ে সবসময় ঘোরেন কেন? এটা কত ভয়ঙ্কর সেটা আমি একটু আগেই দেখতে পেলাম। একটা শিয়ালকে কিভাবে সে খেয়ে ফেললো, হঠাৎ কোন দিন জানি আপনাকে খেয়ে ফেলে। তোমার এইসব নিয়ে টেনশন করতে হবে না। যখন পৃথিবীতে কেউ আমার সঙ্গ দিচ্ছিল না, আমি একা হয়ে পড়েছিলাম। এই জঙ্গলের ভিতরে যখন আশ্রয় নিতে এসেছিলাম, তখন এই বাঘটাই আমার সাথে ছিল, কেউ ছিল না আমার সাথে। তাই আমি এখন যখন এই অবস্থানে চলে এসেছি, তাকে কি ফেলে দেব দূরে?
মুস্কান তখন বুঝতে পারে আবিরের বিষয়টা। তখন সে চুপচাপ আবিরের সাথে হাঁটতে থাকে। প্রায় 2 দিন এভাবে চলে যায়। আজও রিফাত দেশে ফিরে এসেছে। তখন আবির রিফাতের সাথে আলোচনা করতে বসে। আবির তখন রিফাতকে বলে, রিফাত, আমার শত্রু 2 জনেই মৃত্যু হয়েছে, আরও 2 জন বাকি আছে। এদেরকে আমি শেষ করে দিতে চাই। এদেরকে যতদিন বাঁচিয়ে রাখবো ততদিন আমার শান্তিতে ঘুম হবে না। আমি ঘুমিয়ে যাওয়ার জন্য চোখ বন্ধ করলেই আমার বোনকে দেখতে পাই। যতদিন পর্যন্ত এদের রক্ত দিয়ে আমি আমার চোখ না ভেজাবো ততদিন পর্যন্ত আমার ঘুম আসবে না। তুমি এদেরকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো, যে করেই হোক। অনিক আর সাকিবকে খুঁজে বের করো। স্যার, আমার মনে হয় এভাবে অ্যাটাক না করে ওদেরকে অন্যভাবে ধ্বংস করে দেওয়া উচিত। ওরা আমাদের সামনে কোনোদিন আসবে না। কোথায় পুলিশ বসে আছে ওদের পরিবারও জানে না। তবে ওদের 2 জনের পরিবারের বোন আছে। আপনি ওদেরকে ধরে নিয়ে আসুন, ওদেরকে এনে শাস্তি দিন। তখন দেখতে পাবেন এমনিতে ওরা বেরিয়ে আসবে। কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওদেরকে নিয়ে আসার পর দেখবেন ওরা এমনিতে চলে আসবে। সে বুদ্ধি কি আমার আসেনি বুঝছো তুমি রিফাত? কিন্তু আমার ক্ষেত্রে সেটা খুবই অদ্ভুত লাগছে, কারণ আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি। এর মধ্যে আবার তাদের 2 জনের 2টা 4টা বোন। তাদেরকে নিয়ে এসে যদি আমি অত্যাচার করে মেরে ফেলি তাহলে তাদের আর আমার পার্থক্য কি থাকলো? আমি তো তাদের থেকে সৎ বলেই তো তাদের শাস্তি দিতে উঠে পড়ে লেগেছি। কিন্তু তাদেরকে যদি মেরে ফেলি তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য কী? তারা যদি জানোয়ার হয় তাহলে আমি তো জানোয়ার হয়ে গেলাম। আমি সেটা বলিনি স্যার। আপনি কেন ওদেরকে মেরে ফেলবেন? আপনি ওদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে বন্দি করে রাখেন। তখন ওরা তাদের বোনকে বাঁচানোর জন্য আসবে। তখন আমরা ওদেরকে ধরে ফেলবো। কথাটা তুমি মন্দ বলোনি। তাহলে তুমি আজকে থেকে শুরু করো। ওদের বোনদেরকে ধরে নিয়ে এসো এখানে আনার পরে দেখবে ওরা এমনিতেই চলে আসবে। তখন দেখবো ওরা আমার হাত থেকে কিভাবে বাঁচে। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই বেরিয়ে পড়ছি আমার লোকদেরকে নিয়ে। ওদেরকে আমরা ধরে নিয়ে আসছি। আপনি কোনো টেনশন করবেন না, ওদেরকে আমরা শাস্তি দেবই। রিফাত তখন থেকে চলে গেল আর আবির দাঁড়িয়ে হাসতে শুরু করলো। মুস্কান আড়াল থেকে সেটা দেখছিল, কিন্তু সে কিছুই বুঝতে উঠতে পারছিল না। মুস্কান আবিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, ছি, আপনি এত খারাপ? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো অনেক খারাপ। আপনিও এদের মতো মেয়েদেরকে এনে বন্দি করে রাখেন, তাই না? আমাকে এখানে কেন রেখেছেন? বন্দি করে রাখার জন্য, তাই না? কথাটা শোনার পর আবিরের মাথায় রাগ উঠে যায়। আবির মুস্কানকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন মুস্কান কান্না করতে থাকে। আবির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবার মুস্কানকে ধরে উঠিয়ে বলে, মুস্কান, কারো বিরুদ্ধে না জেনে কথা বলা ঠিক নয়। তুমি জানো না অতীত সম্পর্কে। যদি জানতে তাহলে এইরকম কথা কোনো দিন বলতে পারতে না। তাই চুপচাপ যেটা বলছি সেটা শোনো, কোনো কথা বলো না। এখানে থাকতে দিয়েছি, থাকো। আমাকে বলেন আপনার অতীত সম্পর্কে। আমি জানতে চাই আপনার অতীত সম্পর্কে। আপনি কেন এরকম করে থাকেন? আপনি তো মনে হয় পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে। আপনার রুমে আমি ল্যাপটপ দেখেছি। আপনি ল্যাপটপ চালাতে পারেন, তাই না? তাহলে এরকম করেন কেন? আবির তখন কিছুক্ষণ চুপচাপ পার করে। এরপর মুস্কানকে তার সম্পর্কে সব ঘটনা বলতে থাকে। মুস্কান কথাগুলো শুনে কান্না করে তখন মুস্কানের দিকে তাকিয়ে বলে, তুমি আমার অতীত সম্পর্কে শুনেই কান্না করে দিয়েছো। আর যদি আমার অতীতটা তুমি অনুভব করতে পারতে তাহলে বুঝতে পারতে আমি কতটা কষ্ট পেয়েছি সেই সময়। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেটা। বলতে বলতে আবির কান্না করছে। মুস্কান তখন আবিরের সামনে দাঁড়িয়ে কিছুটা অপরাধী সুরে আস্তে আস্তে বলে, আমি আপনার সম্পর্কে না জেনে আপনাকে খারাপ কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কোনোদিন আপনার ব্যাপারে কোনো খারাপ কথা বলবো না। আবির সেখান থেকে চলে যায়, কারণ সে আরো ভয়ঙ্কর একটা বিষয় জানতে পেরেছে। আবির তখন নিজেকে প্ল্যানটা সাজিয়ে ফেলে কিভাবে কি করবে। আবির তখন রুহিকে কল করে রুহি জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে আসে। আসার পর যখন বাড়ির ভিতরে যায় তখন আবিরকে দেখে অবাক হয়ে যায়। রুহি আবিরের ভার্সিটির ফ্রেন্ড, তবে তাদের গ্রুপ আলাদা ছিল। মাঝখানে মুস্কানের মন খারাপ হয়ে যায়। এই মেয়েটার সাথে আবিরের কি সম্পর্ক? সে আবিরকে ভালোবেসে ফেলেছে। মুস্কান লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। তখন আবির রুহিকে দেখে এগিয়ে এসে বলে, রুহি, আমি যেভাবে বলেছিলাম সব কিছু সেভাবেই করেছিস তো? ছেলেটাকে যে করেই হোক
বাঁচাতে হবে। ও যদি না বাঁচে তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। ছেলেটা অনেক সাহায্য করেছে আমাকে। তুই এত চিন্তা করিস না, আমি সর্বোচ্চ চেষ্টা করব ছেলেটাকে বাঁচানোর জন্য। তুই আমার বন্ধু, তুই একটা কথা বলেছিস, আমি কি সেটা না করতে পারি? কিন্তু তোর এমন অবস্থা কেন? হাতের এই অবস্থা কেন? তুই বাইরে আয়, এসে চুল সব কিছু কাট, নিজেকে পরিবর্তন কর। আচ্ছা, এইসব বিষয়ে পরে দেখব। আগে আমি আদিবার খুনিদেরকে শাস্তি দিতে চাই। যতদিন পর্যন্ত আদিবার খুনিদেরকে শাস্তি না দিতে পারছি ততদিন আমি বাইরে বের হয়ে আসবো না। আমি এখান থেকেই সবাইকে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমাকে সময় মতো কল দিয়ে দিস, আমি সময় মতো সব কিছু করে নিব। এখন আপাতত সাবধানে থাকবি, কারণ তারা যে প্ল্যান করেছে এতে তুই কিন্তু ফেঁসে যেতে পারিস। বলেই রুহি যখন বের হয়ে যাবে তখন সে কিছুক্ষণে দাঁড়িয়ে থাকে মুস্কানকে দেখে। সামনে বেরিয়ে আসে মুস্কান। রুহির সামনে আসতেই রুহি হাসতে হাসতে আবিরের দিকে ফিরে তাকায়। আবির তখন অবাক হয়ে রুহির দিকে তাকায়। রুহি আবিরের দিকে তাকিয়ে বলে, বন্ধু, আমাকে না জানিয়ে এখানে এইসব চলছে? আমাকে তো জানাতে পারতি। আরে তুই যা ভাবছিস কিন্তু তাই নয়, একটা ঝামেলায় পড়েছিল, সেই জন্য ওকে এখানে রেখেছি। সময় হলে আবার চলে যাবে। বুঝি বন্ধু, সবই বুঝি। আমরা বললেই তো সব সময় না করো, কিন্তু আড়ালে আড়ালে এসব চলছে। আমাদেরকে জানাতে পারতি, আমরাও তোর সাথে কিছুটা সময় কাটাতাম, আড্ডা দিতাম। বলি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল রুহি। মুস্কান কিছুই বুঝলো না তাদের কথাবার্তার মানে। মুস্কান তখন আবিরের সামনে এসে বলল, কি ব্যাপার, এই মেয়েটা আপনার কি হয়? ও এখানে এসেছে কেন? আর এভাবে কথা বলছে কেন? আমি ওর কথায় কিছুই বুঝলাম না। আর বলো না, ও আমার ভার্সিটির ফ্রেন্ড, এখন একজন ডক্টরও এরকমই কথা বলে সব সময় দুষ্টুমি করে। মুস্কান তখন কিছুটা মনে শান্তি পায়, কারণ সে এতক্ষণ একটা চিন্তার ভিতর ছিল। সে ভাবছিল এই মেয়েটা হয়তো আবিরের গার্লফ্রেন্ড। সে আবিরের গার্লফ্রেন্ডকে সহ্য করতে পারবে না, কারণ আবিরকে সে ভালোবেসে ফেলেছে। সকাল হতেই রিফাত, সাকিব আর অনিকের 4 বোনকে ধরে নিয়ে এসে বেঁধে রাখে। রিফাত তখন আবিরের সামনে এসে বলে, স্যার, আমার সাথে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মিলাদ। এখন থেকে আমাদের হয়ে কাজ করবে। সেটা খুব ভালো, আমাকে অনেক সাহায্য করেছে এই মেয়েগুলিকে ধরার জন্য। আবির তখন মনে মনে কিছুটা হাসলো। এরপর রিফাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে, তুমি যখন নিয়োগ দিয়ে দিয়েছো তাহলে আমি আর কি বলবো। ছেলেটা যেন বিশ্বাসের সাথে কাজ করে, এই ব্যাপারটা দেখবে। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সাকিবের গ্যাংয়ের সব লোকদের জানিয়ে দিয়েছি যে তাদের বোনকে আমরা দলে নিয়ে এসেছি। এখন তাদের বোনদেরকে আমরাই মেরে ফেলবো। বাঁচানোর ইচ্ছা থাকলে এখনই তারা আসবে। খুব ভালো করেছো, তুমি কোনো টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করে ফেলছি। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজের মুখ দেখলে নিজেরাই ভয় পেয়ে যাবে। হ্যাঁ স্যার, ওদেরকে শাস্তি দেওয়া দরকার। ওরা কত বড় জানোয়ার সেটা কি কেউ চিন্তা করতে পারবে? একটা পিচ্চি মেয়েকে কীভাবে দর্শন করে মেরে ফেলেছিল। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওরা এই পৃথিবীতে বাঁচতে পারবে না। ওদেরকে শেষ করে দিন। তুমি ভুলে গেছো রাফি আর মেহরাবে কীভাবে মেরেছিলাম? এদেরকেও সেইভাবে মারবো, বাঘের পেটে দিয়ে দিব। তখন দেখবে বাঘ কিভাবে এদের ছিঁড়ে ছিঁড়ে খায়। হ্যাঁ স্যার, এদেরকে বাঘের পেটে দিলেও এদের প্রতিশোধ নেওয়া ঠিক হবে না। এদিকে আরো ভয়ঙ্করভাবে মারা উচিত। না, এতেই হয়ে যাবে। এদের বাঘের পেটে আমি দিব। এদের জন্য আলাদা একটা খাঁচা বানিয়েছি, চলো আমরা এটা দেখে লিখি। এরপর আবির, রিফাত, মিলাদ সবাই চলে যায় সেই খাঁচার কাছে। লোহার তৈরি একটা বড় খাঁচা, সেখানে চারদিকে শুধু ধারালো ছুরি লাগানো। পালিয়ে যদি হাত দিয়ে ধরতে যায় খাঁচার রডগুলো, তাহলে ছুরির কারণে হাত কেটে যাবে। এমন অবস্থা যখন আবির রিফাতের দিকে তাকিয়ে বলে, তুমি এক কাজ করো, মিলাদকে নিয়ে এই খাঁচার ভিতরে ঢুকো। আমি এই খাঁচাটা পরীক্ষা করে দেখতে চাই। এটা একটা ইলেকট্রিক খাঁচা, এটার ভিতরে আমি আলাদাভাবে একটা ব্যবস্থা করেছি। তুমি এটার ভিতরে ঢুকে দেখো, এরপর আমি আমার অ্যাপ্লাই করব সেই জিনিসটা। রিফাত আর মিলাদ নির্দ্বিধায় খাঁচাটার ভিতরে ঢুকে যায়। এরপর খাঁচায় ঢোকা মাত্র খাঁচাটার দরজা বন্ধ হয়ে যায় আর আবির বাইরে দাঁড়িয়ে হাসতে থাকে। কি হলো স্যার, আপনি এভাবে হাসছেন কেন? আপনার হাসি দেখে তো খুব ভয় করছে আমার। আপনি এরকম করছেন কেন? আমাকে এখান থেকে বের করুন স্যার।
আবি তখন নিজের ফোনটা বের করে কাউকে কল করে, এরপর চলে যায় তার পাশের রুমে গিয়ে তার ল্যাপটপের পাশ থেকে একটা রিমোট নিয়ে আসে। রিমোটটা নিয়ে আসার পর খাঁচাটার সামনে দাঁড়িয়ে থেকে রিমোটটাতে সুইচ দেয়। সাথে সাথে পুরো খাঁচাটা আগুনের মতো উত্তপ্ত গরম হয়ে যায়। তারা চারদিকে দৌড়াতে থাকে। দৌড়ে যখনই ধরতে যাবে কিছু তখনই হাতটা কেটে যাচ্ছিল। তারা চিৎকার করছিল। তখন আবির রিফাতের দিকে তাকিয়ে বলে, তোরা কি ভেবেছিলি আমাকে বোকা বানাবি, তাই না? তোদের হাতগুলো দেখেছিস? আমি আমার সকল কর্মচারীর হাতে আলাদা করে মাইক্রোচিপ ঢুকিয়ে দিয়েছিলাম। তোদের প্রতিটা পদক্ষেপে আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু তোরা আমার সাথে বেইমানি করতে শুরু করে দিয়েছিলি। তোরা কি ভেবেছিলিস প্লাস্টিক সার্জারি করালেই আমি চিনতে পারবো না? আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, তাই তো? তাহলে শুনুন, রিফাত যেদিন চলে গিয়েছিল ওই মেয়েগুলোকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য, তখন ফিরে আসার সময় সাকিব আর অনেক মিলে তাকে মেরে ফেলে রাখে। এরপর তারা রুহির কাছে চলে যায় প্লাস্টিক সার্জারি করতে, কিন্তু তাদের জানা ছিল না যে রুহি আবিরের ভার্সিটির ফ্রেন্ড। তারা গিয়ে নিজেদের মুখে প্লাস্টিক সার্জারি করায়। সাকিব রিফাতের সেম মুখ প্লাস্টিক সার্জারির মাধ্যমে বানিয়ে নেয়। আরও অনেক আরেকটা ছেলের মুখ বানায়। কিন্তু যখনই সাকিব রিফাত সেজে চলে এসেছিল আবিরের কাছে, তখন আবির তার মুখের মধ্যে আলাদা একটা পরিবর্তন দেখতে পেয়েছিল। আর তার হাতের মধ্যে যখন দেখলো সেই চিপটা নেই, তখনই সে সন্দেহ শুরু করলো। এরপর সে যত প্লাস্টিক সার্জারি করার ডাক্তার আছে সবাইকে খোঁজ লাগায় এবং শেষ পর্যন্ত জানতে পারে রুহি তাদের অপারেশন করেছে। তখন সেই মাইক্রোচিপ এর মাধ্যমে সে লোকেশন ট্র্যাক করে। রিফাতের ঠিকানা জানতে পারে। রিফাতকে তারা বর্ডারের কাছাকাছি মেরে বেহুশ করে ফেলে এসেছিল। এরপর রুহির সাহায্যে সেখান থেকে রিফাতকে তুলে এনে চিকিৎসা করায় রুহি। একটু পরে চলে আসে এখানে রিফাতকে নিয়ে। রিফাত হুইল চেয়ারে বসে আছে। তখন আবির সাকিবের দিকে তাকিয়ে বলল, তোরা কি ভেবেছিলি নকল রিফাত সেদে আসলেই আমি বিশ্বাস করে ফেলবো যে তোরা রিফাত? আমি তো তোদের সাথে একটা শুধু খেলা খেলছিলাম। দেখ, এই হলো রিফাত। সাকিব আর অনিক তখন বুঝতে পারে যে তারা ধরা পড়ে গেছে। তাদের এখান থেকে পালানোর কোনো পথ নেই। তখন তারা চিৎকার করে কান্না করতে থাকে আর আবিরকে বলতে থাকে, প্লিজ ভাই, আমাদের ছেড়ে দাও, আমরা ভুল করে ফেলেছি আর জীবনে এরকম কোনো কাজ করবো না, আমাদেরকে ছেড়ে দাও, এখান থেকে আমরা সহ্য করতে পারছি না। আমার বোনও সেদিন সহ্য করতে পারেনি, কিন্তু তুই আমার বোনকে ছেড়ে দিসনি। তোরা দুইজনে আমার বোনকে একদম ধ্বংস করে দিয়েছিস। তোদেরকে আমি এখন ছেড়ে দিব? এটা তোরা চিন্তা করলে কিভাবে? তোদের তো এখন যদি আমি চিবিয়ে খেয়ে না ফেলি তবুও আমার শান্তি হবে না। নিজের পরিবারের সামনে এমন মৃত্যু সত্যি অনেক কষ্টদায়ক, কিন্তু এর চেয়ে হাজার গুণ কষ্ট পেয়েছিল যখন আবির তার বোনের লাশ দেখেছিল। সাকিবের বোনেরা, অনেকের বোনেরা চিৎকার করে কান্না করছে, কিন্তু আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মুস্কানও কান্না করে দিয়েছে। সে সহ্য করতে পারছে না এত ভয়ঙ্কর দৃশ্য, আর কোনোদিনও দেখেনি সে। আবির তখন সেখানে দাঁড়িয়েই শুধু দেখতেই থাকে তাদের মৃত্যু যন্ত্রণা আর চিৎকার করে হাসতে থাকে। তখন তারা দুইজন মৃত্যুর মুখে ঢলে পড়ে। তখন সে নিজেও মাটিতে বসে কান্না করতে শুরু করে। হ্যাঁ বোন, হ্যাঁ, আমি পেরেছি তোর খুনিদেরকে শাস্তি দিতে, কিন্তু তোকে তো আর ফিরে পাবো না কোনোদিন। এদেরকে শাস্তি দিয়ে আর কি হবে? এদের শাস্তি দিব, এটা আমি তোর লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, সেই জন্য এদের শাস্তি দিলাম। কিন্তু এদের শাস্তি দিয়ে তো আর আমি তোকে খুঁজে পাবো না। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি একজন ব্যর্থ ভাই, পারলাম নিজের বোনকে বাঁচাতে। আমার মতো ব্যর্থ ভাইয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরে যেতে চাই। তখন পিছনে দাঁড়িয়ে থাকা মুস্কান কথাটা শুনে ভয় পেয়ে যায়। সে আবিরকে ছাড়া বাঁচবে না। সে আবিরকে ভালোবেসে ফেলেছে। তখন সে আবিরের কাছে এসে আবিরের হাতটা ধরে শক্ত করে বলে, ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে শুধাই, যাবে কি অদূরে চলে তুমি? যদি ভালোবাসি বলি তোমায়, আমার স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয় না? বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে, তোমার নিঃশ্বাসে বিশ্বাসে। আমার সব কিছু তোমার হাতে, চাইলেই নিতে পারো প্রাণ আমার। একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনেরই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি জীবনের
কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না, কোনো সম্পর্কে দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথে ছায়া হয়ে থাকবো। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যার জন্য সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। আবির বিশ্বাসই করতে পারছে না যে মুস্কান এই কথাটা বলছে। আবির তখন মুস্কানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মুস্কান করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তখন মুস্কানের দিকে তাকিয়ে বলল, মুস্কান, তুমি কি বুঝতে পারছো তুমি কতটা অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে চাইছো? আমার জীবনের কোনো মূল্য নেই, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। তুমি কি আমার সাথে থেকে নিজের জীবনটা নষ্ট করতে চাও? তুমি অনেক ভালো মেয়ে, সাথে অনেক সুন্দরী, তুমি চাইলে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারো। তাহলে আমাকে কেন পছন্দ করছো? আমি কত আনস্মার্ট, কতটা নোংরা। আমি স্মার্ট ছেলেকে চাই না, আমি একটা সৎ ছেলেকে চাই, যে সব সময় আমার সাথে সততার সাথে থাকবে। আমি সেটা তোমার মধ্যে পেয়েছি, তাই তোমাকে ভালোবাসতে চাই। নিজের জীবনের সব দুঃখ তোমার মাঝে মিশিয়ে দিতে চাই। আমি চাই তুমি যেন আমাকে ভালোবেসে নিজের অতীতটাকে ভুলে যেতে পারো। আমি আমার অতীত জীবনেও ভুলে যেতে পারবো না। আমি নিজেকে ভুলে যাব, কিন্তু নিজের অতীত, নিজের বোনকে ভুলে যেতে পারবো না। আমি আমার বোনকে কতটা ভালোবাসি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমাকে ভালোবেসে যেতে চাই। একদিন আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসবে। আবির, আমার মনে হচ্ছে তোর মেয়েটাকে ভালোবাসা উচিত, কারণ মেয়েটা তোকে প্রচণ্ড ভালোবাসে। আমি তোর বন্ধু হিসেবে বলছি, তুই মেয়েটাকে মেনে নে। স্যার, আমরা এমনই মনে হচ্ছে কতদিন আর একা থাকবেন, আর এই জঙ্গলের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছেন। এখন আপনার বাইরে যাওয়া উচিত, বাইরে গিয়ে নিজের জীবনটাকে উপভোগ করা উচিত। আমি আমার জীবনে নিজের জীবনকে উপভোগ করতে পারবো না। রিফা, তুমি ভুল ভাবছো। আমি বাইরে গেলেই যে আমি শান্তিতে থাকবো এটা না, বাইরে গেলে আমি আরও কষ্ট পাবো। সব সময় আমার বোনের স্মৃতি মনে পড়বে। স্যার, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি ওনাকে মেনে নেন, আপনার বিয়ে দিয়ে দেই, এরপর আমরা সবাই মিলে একসাথে থাকবো, এতে তো কোনো সমস্যা নেই। আবির যে মুস্কানকে পছন্দ করে না তা কিন্তু নয়। মুস্কানকে আবির অনেক পছন্দ করে, কিন্তু সে চাইছিল না তার জীবনের সাথে জড়িয়ে কারো জীবন নষ্ট করে দিতে। সেই জন্য সে মুস্কানকে বারবার না করেছিল। এরপর কি যেন ভেবে আবির মুস্কানকে জড়িয়ে ধরে সবার মুখে হাসি ফোটে, কিন্তু কয়েকজন মানুষ এখনো কান্না করছে। আবির তখন সাকিব আর অনিকের বোনের সামনে গিয়ে বলে, আমি জানি পরিবারের একজন হারিয়ে ফেলার কষ্টটা কতটুকু, কিন্তু তোমাদের পরিবারের লোকেরা এত খারাপ একটা কাজ করেছে, তারা আর কোনোদিন মানুষের উপকার করতে পারতো না। সবাইকে তারা কষ্ট দিয়েছে, সব মানুষ তাদের উপর বিরক্ত হয়ে গেছে। তাদের শাস্তি হওয়ার দরকার ছিল। আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু কিছুই করার নেই, ওদের শাস্তি পেতেই হতো। আমি না হলে সরকার থেকে অথবা পুলিশ থেকে তাদের শাস্তি পেতে হতো। তাই তোমরা মন খারাপ করো না। তোমাদের ভাই মারা গেলে কি হবে? আমি তোমাদের ভাই হিসাবে তোমাদের সাথে সব সময় থাকবো। তোমাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। তখন সবাই অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবির গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। মুস্কানও হেসে উঠল। একটা মানুষ কতটা ভালো হলে এভাবে কাউকে বুঝিয়ে বলতে পারে। মুস্কান নিজের অজান্তে খুশি হয়ে যায়। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে যাওয়ার সময়। আবির তার দুইজন লোককে বলে রক অর্থাৎ সেই বাঘটাকে তার দেশে পাঠিয়ে দিতে। আমরা নিজেদের বিনোদনের জন্য পশু পাখিদেরকে বন্দি করে রাখি। সবার নিজস্ব একটা জায়গা আছে। মানুষকে যদি কেউ বন্দি করে রাখে তাহলে কেমন লাগবে? আবির তখন রকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, বন্ধু, তুমি আমার সাথে অনেক দিন ছিলে, তোমাকে ছেড়ে আমি যেতে চাইনি, কিন্তু তোমাকে এখন নিজের দেশ আফ্রিকাতে ফিরে যেতে হবে, না হলে তুমি তোমার পরিবারকে ফিরে পাবে না। ফিরে যাও তুমি তোমার দেশে। বলে আবির বিদায় জানিয়ে চলে আসে। আসলে পশু পাখিগুলো আমাদের সাথে কয়েকদিন থাকলেই বড্ড আপন হয়ে যায়, তাই না? আবির বাইরে এসে নিজেকে পরিবর্তন হয়ে মুস্কানকে বিয়ে করে বাসর রাতে মুস্কানকে জড়িয়ে ধরে বলে, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে, জানি না থাকো কোথায়, হয়তো এই দেশে কোনো প্রান্তে, দেখিনি তোমায় কখনো, হয়তো তুমি অষ্টাদশী কোনো তরুণী কিংবা লেখকের উপন্যাসে যতনে গড়া কোনো মায়াবিনী হয়তো।
তোমার টানা টানা দুটি চোখ পিষ্টে লুটোয় কালো কেশ, কাজলের আঁচড় চোখের তারায় মানায় হয়তো বেশ। হয়তো তোমার কণ্ঠ জুড়ে সুমিষ্ট সুর করে খেলা মায়াবিনী হয়তো মুখখানি দেখে লুটোই শান্তবেলা। যদিও বা হয়তো দেখবো না তোমার, তবুও পড়েছি প্রেমে। আমি যে শুধু মুগ্ধ হয়েছি দুর্বোধ্য তোমার নামে। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি প্রিয়। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, বাট সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নাও আর আদি বা আপুর জন্য দোয়া করো। আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসি আবির। আবির মুস্কানকে শক্ত করে জড়িয়ে ধরে